হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সামনে আমি যে টপিকটা আলোচনা করব সেটা হলো ঘর্ষণ। ঘর্ষণ নিয়ে তোমাদের সমস্যা এবং বেসিক ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তার একটা সামারি আমরা দেখি। মোটামুটি ঘর্ষণ কত প্রকার, স্থিতি ঘর্ষণ, এই স্থিতি ঘর্ষণ কখন সীমান্ত ঘর্ষণে রূপান্তরিত হয়, সাথে গতীয় ঘর্ষণ, এবং এই স্থিতি ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণের মধ্যে কে পরিবর্তনশীল এবং কে কনস্ট্যান্ট, সাথে এদের মধ্যে কে বড় এবং কে ছোট, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আর সাথে আরো একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, সেটা হলো ঘর্ষণ কোণ আর স্থিতি কোণ বা নিশ্চল কোণ, কে কোনটা, এটার মধ্যে আমাদের খুব বেশি প্রবলেম হয়। সাথে আমরা বেশ কিছু ভুল ধারণা নিয়ে থাকি, যে ধারণাগুলো আমরা আজকে ক্লিয়ার করব। আমরা মনে করে থাকি যে ওজনের উপর, শুধু ওজনের উপর নির্ভর করে, এই ভুল ধারণা আমরা চেঞ্জ করব। আমরা স্পর্শতল, এই স্পর্শতল কতটা অঞ্চল ধরে স্পর্শ করতেছে এটার উপর নির্ভর করে ভাবে থাকি, এটা আমাদের ভুল ধারণা, এটা আমরা ক্লিয়ার করব। এবং আমরা মনে করে থাকি যে একটা স্থিতিশীল বস্তু যতক্ষণ স্থির আছে ততক্ষণ এর স্থিতি ঘর্ষণ শূন্য। এই ভুল ধারণাগুলো আজকে আমরা সমাধান করব। আচ্ছা, ঘর্ষণ কি যদি আমরা কোশ্চেন করি, তাহলে ঘর্ষণ নিয়ে আমাদের মোটামুটি একটা ধারণা সবারই আছে, যে যখন কোনো একটা জিনিসকে বল প্রয়োগ করে আমরা সরানোর চেষ্টা করি, তখন ওই বলের বিরুদ্ধে বা গতির বিরুদ্ধে যে বাধার আরেকটা বল সৃষ্টি হয়, সেটাকে আমরা ঘর্ষণ বল বলে থাকি। তো এই ধারণা থেকেও আমরা আরেকটু ডিপলি যাওয়ার চেষ্টা করব, যে এটা কার কার উপর নির্ভর করে। তো কার কার উপর নির্ভর করে সেটা যদি আমরা বলি, তাহলে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন অফ সারফেস। একটা বস্তু অবশ্যই কোনো একটা সারফেসের উপর থাকতে হবে, তখনই ঘর্ষণ বল ক্রিয়া করবে। যদি দুইটা বস্তুর মধ্যে ডিরেক্ট কোনো কন্টাক্ট না থাকে, তাহলে কিন্তু সেখানে ঘর্ষণ বল ক্রিয়া করবে না। তো ঘর্ষণ বল ক্রিয়া করতে গেলে আমার একটা সারফেসের উপর কোনো একটা বস্তু থাকতে হবে। তো দেখো, এই সারফেসের উপর কোনো একটা বস্তু যখন থাকবে, তো এই বস্তুটাকে যখন আমরা মুভমেন্ট করব, তো সারফেসে যখন কোনো বস্তু থাকে, নরমালি ভাবে আমরা মনে করি যে এদের মধ্যে এটা একদম প্লেন, এদের মধ্যে কোনো উঁচু নিচু অংশ নেই। কিন্তু আমরা যদি আণবিক ভাবে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে অনেক উঁচু নিচু জায়গা আছে। তো এই উঁচু নিচু জায়গাগুলো একটার সঙ্গে আরেকটা অ্যাটাচড হয়ে থাকে। তো আমরা বল প্রয়োগ করলে, বল প্রয়োগ করার সাথে সাথে কিন্তু একজনের উপর আরেকজন নড়তে চায় না। এই যখন এরা উঁচু নিচু অংশগুলোতে অ্যাটাচড হয়ে থাকে, এই বল প্রয়োগ করে আমাদের এই অংশটা থেকে ওকে তুলে ফ্রি করতে হয়। যখন ও ফ্রি হয়, মুক্ত হয়, তখন ও গতিশীল হওয়া শুরু করে। তো গতিশীল অবস্থায় তাহলে কি কোনো বাধাপ্রাপ্ত হয় না? হ্যাঁ, গতিশীল অবস্থায় কিন্তু বাধাপ্রাপ্ত হয়। আর গতিশীল অবস্থায় যে বাধাপ্রাপ্তটা হয় সেটাকে আমরা জানি গতীয় ঘর্ষণ, আর স্থির থাকা অবস্থায় যে বাধাপ্রাপ্তটা হয় সেটাকে আমরা জানি স্থিতি ঘর্ষণ। আচ্ছা, স্থিতি ঘর্ষণ বা গতি ঘর্ষণের এইখানে মূল টপিকের যেই জিনিসটার উপর বিশেষ করে নির্ভর করে, সেটা হচ্ছে তার এই যে সারফেস দুইটার উপর একটার উপর আরেকটা চলতেছে, এই দুইটার মধ্যে, এদের মধ্যে যে নরমাল রিঅ্যাকশনটা হচ্ছে, মানে প্রতিক্রিয়া বল যেটাকে আমরা বলে থাকি, এই প্রতিক্রিয়া বলটা কেমন। যেমন তুমি দেখো যে এই বস্তু, এর পাশে যদি আরেকটা সেম বস্তুই থাকে, আমরা যদি একে বল প্রয়োগ করি F1 এবং F এ বল প্রয়োগ করি F2, এবং দুজনের ভরই যদি সেম হয়, এবং আমরা যদি একটা কাজ করি, আমরা যদি এখান থেকে আরো একটা এক্সট্রা ফোর্স আমরা হাত দিয়ে যদি এটাকে চাপে ধরি, এবং আমরা হাত দিয়ে যে বলটা প্রয়োগ করতেছি সেটা যদি F প্রাইম হয়ে থাকে, তাহলে কিন্তু এর নিচের দিকে বল ক্রিয়া করে এর ওজন mg প্লাস ক্রিয়া করে F প্রাইম, এই দুইটা নিচের দিকে ক্রিয়া করে। যেহেতু সকল ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, সুতরাং এর কিন্তু নরমাল রিঅ্যাকশন, সারফেস রিঅ্যাকশন হবে এই দুইটা সমষ্টি। সুতরাং একে মুভমেন্ট করতে কিন্তু আমাদেরকে বেশি বল প্রয়োগ করতে হবে, কিন্তু এইখানে যদি এক্সট্রা কোনো ফোর্স ক্রিয়া না করে, তাহলে এর শুধু ওজন ক্রিয়া করবে, এবং সারফেসে যদি ওই ওজন দিয়ে থাকে, তাহলে ওর নরমাল রিঅ্যাকশনটা শুধু ওই ওজনের সমান পাবে, যে নরমাল রিঅ্যাকশনকে আমরা আর এন দ্বারা প্রকাশ করতেছি। তো এখানে আর এন এর মান কিন্তু ভিন্ন, এখানে আর এন এর মান কিন্তু ভিন্ন। তুমি একটা জিনিস কমন সেন্স থেকে চিন্তা করো, যে দেখো যদি নরমালি ভাবে এই বস্তুটাকে আমরা, এই যে এই বস্তুটাকে রাখা হয়েছে, এটাকে যদি আমরা এরকম করে পড়তে দিই, তাহলে এটা ইজিলি পড়তেছে। তুমি দেখো, তুমি যদি এখানে হালকা হাত দিয়ে চাপে ধরো, এবার কিন্তু পড়তেছে না, কারণ তুমি এর উপরে এর যে ওয়েটটা আছে তার সাথেও
এক্সট্রা একটা ফোর্স এর উপরে চাপাই দিয়ে দিছো। তার মানে এই যে নরমাল রিঅ্যাকশন কতটুকু হচ্ছে এটার উপর ডিপেন্ড করে, যার কারণে আমি যে প্রথমেই একটা কথা বলে রাখছি যে আমরা মনে করে থাকি শুধুমাত্র ওজনের উপর নির্ভর করে, না, ওজনের উপর নির্ভর করে না। যে সারফেসটাতে ঘর্ষণ হচ্ছে ওই সারফেসের উপর প্রতিক্রিয়া বলটা কেমন হচ্ছে। তুমি চিন্তা করো, ওজন তো সবসময় নিচের দিকে ক্রিয়া করে, তাহলে যখন একটা বস্তু নিচের কোন একটা তলের উপর দিয়ে আমরা মুভমেন্ট করব তখন না ঘর্ষণ হবে। তাহলে কি যখন আমরা উপরে যে ছাদ আছে এই ছাদে সিলিন্ডে যদি আমরা কোন একটা জিনিস মুভমেন্ট করি তাহলে ওজন তো নিচের দিকে আর ওইটা তো সারফেসটা তো আমার উপরের দিকে, তাহলে তো তোমার এই থিংকিং থেকে চিন্তা করলে তো ঘর্ষণ বলের ক্ষেত্রে ওখানে ওজন ক্রিয়া করতেছে না, বাট সেখানে কিন্তু ওজন ক্রিয়া করে। এবং তুমি এই উপরে যখন সিলিন্ডারতে কোনো কিছু নড়ানোর চেষ্টা করবা, যত দাবে ধরবা উপরের দিকে যত বল প্রয়োগ করবা এটার ঘর্ষণ কিন্তু তত বেশি হবে। বা তুমি একটা জিনিস চিন্তা করো, মার্কার না হয় যদি এটা আমাদের ব্ল্যাকবোর্ড এন্ড চক হইতো, আমি যদি চকটা ঘষতাম নরমালি ভাবে যতটুকু ক্ষয় হতো, তুমি যদি চকটাকে আরো বেশি বল প্রয়োগ করে চাপ দিয়ে টানতা তাহলে কিন্তু আরো বেশি চকটা ক্ষয় হইতো, কারণ ঘর্ষণ এখানে বেশি ক্রিয়া করতো। আর যদি তুমি এরপরও উদাহরণটা ফিল না করতে পারো তাহলে ফিল করার জন্য একটা কাজ করতে পারো। আমাদের যে ওয়ালগুলো আছে টাইলস ছাড়া ওয়ালগুলো, নর্মাল ওয়ালে তুমি হাতের একটা আঙ্গুল নর্মালি ভাবে টানো, দেখো কেমন ব্যথা বা ক্ষয় হচ্ছে বা ব্যথা পাচ্ছ। তুমি এবার আঙ্গুলটা অনেক জোরে চাপ দিয়ে টানো, দেখো তার থেকে বেশি ব্যথা পাচ্ছ। যদিও এটা বোঝার জন্য এটা করার দরকার নাই, তোমরা একটু চিন্তা করলে এটা ফিল করতে পারবা। আচ্ছা এবার চলে আসো এখানে। তা আমরা এটুকু ক্লিয়ার হইলাম যে শুধু ওজনের উপর নির্ভর করে না, নির্ভর করে যে সারফেসটার উপর চলতেছে এই সারফেস দুইটার মধ্যে নরমাল যে রিঅ্যাকশনটা হচ্ছে তার উপরে। আচ্ছা মানে আমরা যদি এটাকে একটু ইলাবোরেট করি তাহলে আমরা এরকম করে লিখতে পারবো যে আমরা যদি একে বল প্রয়োগ করি এক বল, তাহলে এই বল প্রয়োগের বিপরীতে এ সরতে চায় না বলে বিপরীত দিকে একটা বাধা দেয়, যেটাকে আমরা ঘর্ষণ বল। আমরা ঘর্ষণ বলকে সবসময় ছোট এর দ্বারা প্রকাশ করব, তাহলে ঘর্ষণ বল ক্রিয়া করে। এবং আমরা দেখলাম এই ঘর্ষণ বলটা হচ্ছে নরমাল রিঅ্যাকশনটা সমানুপাতিক। যত বেশি নরমাল রিঅ্যাকশন পাচ্ছি আমরা, প্রতিক্রিয়া বল যত বেশি পাচ্ছি, ঘর্ষণ বল তত বেশি ক্রিয়া করতেছে। তাহলে এখানে সমানুপাতিক আমরা লিখতে পারি। তো এখানে যখন আমরা সমানুপাতিক লিখব এখানে কিন্তু একটা সমানুপাতিক ধ্রুবক আসবে। এই সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা বলি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, মানে ঘর্ষণের যে ধ্রুবকটা আমরা ইউজ করে থাকি। তো এইটাকে যদি আমরা ঘর্ষণ গুণাঙ্ককে মিউ দ্বারা প্রকাশ করে থাকি, গ্রিক লেটার মিউ, তো মিউ দ্বারা যদি প্রকাশ করি এই মিউ এর মানটা কত, এই মিউ এর মানটা যদি আমরা চিন্তা করে থাকি, দেখো মিউ এর মানটার বিষয়টা হলো এই যে একটার উপরে আরেকটা যখন আমাদের এই যে উঁচু নিচু অঞ্চলগুলোতে আটকে থাকতেছে, তো এই যে দুইটার মধ্যে যে ইন্টার কন্টাক্টে আসতেছে এই ইন্টার কন্টাক্টের মানটার উপর ডিপেন্ড করতেছে ওই আমার ধ্রুবকটার মান। যত ইন্টার কন্টাক্টটা বেশি হবে এই দুইটার মধ্যে ঘর্ষণ গুণাঙ্কের মানটা তত বেশি হবে। তোমরা একটা জিনিস খেয়াল করো যে দেখো এই জিনিসটা মোটামুটি একটা প্লেন, এটাও মোটামুটি একটা প্লেন সারফেস। আমরা যদি এটাকে এখানে রাখি এবং আমরা যদি দেখি যে এই ওয়ালেটটার কথা চিন্তা করি, এই ওয়ালেটটা কিন্তু এর মতো প্লেন না, এবং একই সারফেসের উপর যদি আমরা এই দুটো বস্তুকে পড়তে দিয়ে দিই, তুমি দেখো যে নরমালি ভাবে এরকম যদি হয় একটু করে যদি আমরা যদি অ্যাঙ্গেল করার চেষ্টা করি আস্তে আস্তে করে, তাহলে আমরা দেখব যে নরমালি ভাবে ক্যাপটা আগে পড়লো এবং আরো একটা সময় যায় আমাদের ওয়ালেটটা পড়া শুরু করতেছে। তার মানে দেখো আমাদের সারফেস একই ছিল কিন্তু দুইটা বস্তু দুই সময় পড়তেছে, কারণ তাদের মধ্যে যে এটাস্ট হচ্ছে এই এটাস্টটার ভিন্নতার কারণে। তো এই এটাস্টের ভিন্নতার কারণে এই ঘর্ষণ গুণাঙ্কের মান চেঞ্জ হয়ে যায়। তো এই ঘর্ষণ গুণাঙ্কের মান যখন চেঞ্জ হয়ে যায় এই ঘর্ষণ গুণাঙ্কটা আবার ডিপেন্ড করে এটা কি অবস্থায় ঘর্ষণটা হচ্ছে। দেখো এটা যতক্ষণ স্থির ছিল এটা অ্যাঙ্গেল করার পরও পড়তেছিল না, এটা যতক্ষণ স্থির ছিল ততক্ষণ এখানে স্থিতি ঘর্ষণ কাজ করতেছিল, বা এখানকার গুণাঙ্কটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এবং একটা সময় এটা বাড়তে 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 একটা সময় এটার মান বড় হয়ে এটা পড়া শুরু করলো। তো লাস্ট মুভমেন্টে যতদূর পর্যন্ত পড়তেছিল না যার পরেই পড়া শুরু করলো সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণের ম্যাক্সিমাম মান। আর এই স্থিতি ঘর্ষণের ম্যাক্সিমাম মানটাকে আমরা বলে থাকি সীমান্ত ঘর্ষণ। আমরা এই জিনিসটা নিয়ে আরো ইলাবোরেট করব, আরো বোঝানোর চেষ্টা করব। এখন তোমরা দেখো তারপরে এটা কি হলো, মুভমেন্ট হলো, এটা পড়া শুরু করলো। খেয়াল রাখবা যখন পড়া শুরু করলো বা পড়তেছে যখন, তখন এই গতিশীল অবস্থায় যে ঘর্ষণটা হচ্ছে সেটাকে আমরা বলে থাকি গতীয় ঘর্ষণ। এখন দেখো তো আমরা মোটামুটি ভাবে এখান থেকে এই জিনিসগুলো জানতে পারলাম। এবার যদি আমরা এই স্থিতি ঘর্ষণ আর গতীয় ঘর্ষণ নিয়ে আলোচনা করি, দেখো এই স্থিতি ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণের মধ্যে এই স্থিতিশীল অবস্থায় যখন তুমি বল প্রয়োগ করবা, দেখো এই বস্তুটা এটার উপরে আছে এবং এখানে এটা উঁচু নিচু হওয়ার কারণে এদের মধ্যে ইন্টারকানেক্ট হয়ে যখন তুমি এখানে বল প্রয়োগ করতেছো, মনে করো আমরা একটা एग्जांपल দিয়ে বোঝার চেষ্টা করি। ধরে নাও এই বস্তুটার ভর হচ্ছে 1 কেজি, তাহলে নরমালি ভাবে এর ওজন mg, আমরা j এর মান ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা হচ্ছে 10 ধরে নিই, তাহলে এর মান হচ্ছে 1 * 10, তার মানে আমরা লিখতে পারি 10
নিউটন এর ওজন। আচ্ছা, এর ওজন যদি 10 নিউটন হয়ে থাকে তাহলে এর ঘর্ষণ গুণাঙ্ক, এই যে সারফেস দুইটা আছে এই সারফেস দুটোর মধ্যে যে গুণাঙ্কটা আছে, কনস্ট্যান্টটা আছে, স্থিতিশীল অবস্থায় আমরা যদি এই কনস্ট্যান্টটা, স্থিতিশীল অবস্থায় এই কনস্ট্যান্টের মান ধরে নিই হচ্ছে হাফ। তো এই স্থিতি ঘর্ষণ বা ঘর্ষণ গুণাঙ্কের মান, স্থিতি ঘর্ষণ বা ঘর্ষণ গুণাঙ্কের মান সাধারণত 0 থেকে 1 এর মধ্যে হয়। তবে কিছু স্পেশাল কেস আছে যাদের ক্ষেত্রে এই মানটা চেঞ্জ হয়ে যায়। যেমন দুইটা তামার মধ্যে একটা বিশেষ ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে এর মানটা 1.5 হয়। আবার দেখবা যে জাকারিয়া সেলুসারের বইয়ে আরো একটা ইনফরমেশন দেওয়া আছে যে শূন্য স্থানে দুইটা ধাতব দণ্ডের মধ্যে, সেখানে সত্য প্রযোজ্য অবশ্যই, এবং এই ঘর্ষণ গুণাঙ্কের মান প্রায় 10 এর মতো হয়ে থাকে। তো এই ধরনের ইনফরমেশনগুলো তোমরা পড়তে পারো। তো নরমালি ভাবে সাধারণত, তো জেনারেলি এই ঘর্ষণ গুণাঙ্কের মান হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। এবার দেখো এই জায়গায় এই কেসটার ক্ষেত্রে আমাদের ঘর্ষণ বলের মান কত, ঘর্ষণ গুণাঙ্ক ইনটু হচ্ছে এই নরমাল রিঅ্যাকশন, আমাদের ওজন যেটা উপরের দিকে ক্রিয়া করতেছে নরমাল রিঅ্যাকশন হিসেবে। তো এখানে আমরা যদি ঘর্ষণ গুণাঙ্কের মান হাফ ইনটু 10 ইউজ করি তাহলে 5, তার মানে 5 নিউটন হচ্ছে এখানকার ঘর্ষণ বলের মান। 5 নিউটনের বেশি বল প্রয়োগ করলে এটা গতিশীল হবে, তার এক পর্যন্ত গতিশীল হবে না। তাহলে আমি যদি 1 নিউটন বল ক্রিয়া করি, আমি 1 নিউটন বলে বস্তুটাকে সরানোর চেষ্টা করি, তাহলে এখানে ঘর্ষণ বল কত কাজ করবে? 5 না, তখন ঘর্ষণ বল কিন্তু 5 কাজ করবে না, তখন ঘর্ষণ বল একই কাজ করবে। তার মানে এখানে 1 নিউটন দিলে এর প্রতিক্রিয়া বল হিসেবে ঘর্ষণ বল কাজ করবে 1 নিউটন। তো এই স্থিতি ঘর্ষণের মানটা, বল তুমি যত বাড়াবা স্থিতি ঘর্ষণের মানটা তত বাড়বে। কতক্ষণ পর্যন্ত? 5 পর্যন্ত, ম্যাক্সিমাম পর্যন্ত। আর এই ম্যাক্সিমাম পর্যন্ত এই স্থিতি ঘর্ষণের মানটাই হচ্ছে আমাদের সীমান্ত ঘর্ষণ। দেখো এখানে একটা গ্রাফ দেওয়া হয়েছে, তুমি যখন এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করতেছো এবং ঘর্ষণ বলের মান দেখতেছো, দেখো স্থিতিশীল অবস্থায় তুমি যখন ফোর্স বাড়াচ্ছ তখন আমাদের এই ঘর্ষণের মানটা বাড়তে থাকতেছে এবং একটা ম্যাক্সিমাম পর্যায়ে আসতেছে যখন আমাদের বস্তুটা স্থিতিশীল থেকে গতিশীল হওয়ার উপক্রম হচ্ছে, ওই লাস্ট মুহূর্তটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ। এবং তারপরে মানে 5 নিউটনের পর আমি যদি এই যে বলটা প্রয়োগ করতেছি, এই বলটা যদি আমাদের 5 এর থেকে বেশি হয় তাহলে এটা গতিশীল হবে। আর এই গতিশীল অবস্থায় তখন যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ, এবং সেই ক্ষেত্রে যে গুণাঙ্কটা কাজ করবে ওটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, যেটাকে আমরা মিউ কে দ্বারা প্রকাশ করি। এখন এখানে একটা কথা হচ্ছে এই মিউ কে এর মান কিন্তু মিউ এস এর থেকে কম। কেন? কারণ স্থিতিশীল অবস্থায় আমরা দেখলাম যে একটা এদের মধ্যে একটা নরমাল কন্টাক্টে থাকতেছে, যখন একটার মধ্যে একটা এটাচ বা লাগে থাকতেছে বা একটা উঁচু নিচু জায়গার মধ্যে এরা আটকে থাকতেছে, আমাদেরকে ওই জিনিসটাকে ব্রেক করে মুভমেন্ট নিয়ে আসতে হচ্ছে। কিন্তু গতিশীল অবস্থায় ওকে আমরা ওই ধরনের সম্পর্কে যাইতেই দিচ্ছি না, তার আগেই আমরা ওকে কি করতেছি, এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই দিচ্ছি। তার মানে গতিশীল অবস্থায় ওইরকম কোনো প্রবলেম ফেস হয় না। দেখে গতিশীল অবস্থায় যে ঘর্ষণ বলটা কাজ করে বা গতীয় ঘর্ষণটা, এটা কনস্ট্যান্ট থাকে, এটা পরিবর্তন হয় না, এবং এর মানটা স্থিতি ঘর্ষণের থেকে কম হয়। কোন স্থিতি ঘর্ষণের থেকে? সর্বোচ্চ স্থিতি ঘর্ষণের থেকে। তার মানে সর্বোচ্চ স্থিতি ঘর্ষণটাকে আমরা বলতেছি সীমান্ত ঘর্ষণ, এবং এই স্থিতি ঘর্ষণটাকে আমরা বলতেছি পরিবর্তনশীল। তার মানে বল বাড়ার সঙ্গে সঙ্গে স্থিতি ঘর্ষণের মানটা বৃদ্ধি পায়। তার মানে স্থিতি ঘর্ষণটা আমাদের কনস্ট্যান্ট না, এই স্থিতি ঘর্ষণটা আমাদের কনস্ট্যান্ট না, কিন্তু আমাদের এই যে গতীয় ঘর্ষণটা আছে এই গতীয় ঘর্ষণটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু সময়ের সঙ্গে পরিবর্তন হয় না। এবং আমরা এই যে 4 নাম্বার এবং 5 নাম্বারের উত্তর পেয়ে গেছি যে এদের মধ্যে কে পরিবর্তনশীল, কে ধ্রুব, এবং কে বড় এবং কে ছোট। তো এই গতীয় ঘর্ষণ ও স্থিতি ঘর্ষণ সম্পর্কে এবং সীমান্ত ঘর্ষণ সম্পর্কে আমাদের মোটামুটি একটা আইডিয়া আসছে। তো ঘর্ষণ কত প্রকার যদি বলি তাহলে আমরা দেখো অলরেডি কিন্তু 2 ধরনের ঘর্ষণ নিয়ে বারবার আলোচনা করলাম, আর আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে এই 2 ধরনের থেকেই কোশ্চেন বেশি এসে থাকে। এছাড়াও আর দুটো আমাদেরকে পড়তে হয়, একটা হচ্ছে আবর্ত আর একটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। তো ওগুলো থিওরিটিক্যাল পড়লে চলবে, সেগুলো থেকে আমাদেরকে কোনো ম্যাথ করতে হয় না। তারপরে যে টপিকটা আসতেছে আমাদের এখানে সেটা হচ্ছে ঘর্ষণ কোণ ও স্থিতি কোণ বা হচ্ছে নিশ্চল কোণ। আমরা স্থিতি কোণ বা নিশ্চল কোণ একই বলে থাকি। এই দুইটার মধ্যে এই দুইটা কি একই? না, এই দুইটা কিন্তু একই না। কখনো কখনো এদের মান একই হতে পারে কিন্তু এরা একই না। স্থিতি আমরা যদি ঘর্ষণ কোণ বের করতে চাই, ঘর্ষণ কোণের বিষয়টা এরকম যে নরমালি ভাবে একটা বস্তু রাখলে এই বস্তুর একটা প্রতিক্রিয়া বল আমাদের নরমাল রিঅ্যাকশন উপরের দিকে হচ্ছে, যেটা এই নরমাল সারফেসের ক্ষেত্রে নরমালি রাখা বস্তুর ক্ষেত্রে এই ওজনের সমান উপরের দিকে, এবং আমরা যদি এদিকে F বল প্রয়োগ করি তাহলে এর প্রতিক্রিয়া বল হিসেবে ঘর্ষণ বল এই দিকে আমরা পাবো। তো এই প্রতিক্রিয়া বল এবং এই ঘর্ষণ বলের ফলে এদের একটা রেজাল্টেন্ট মানে লব্ধি আমরা পাই থাকি। এই লব্ধিটাকে যদি আমরা শুধু আর বলে থাকি, এই লব্ধিটাকে
যদি আমরা শুধু আর বলে থাকি, এবং এই যে নরমাল রিঅ্যাকশন যেটাকে আমরা প্রতিক্রিয়া বল বলতেছি, এই প্রতিক্রিয়া বলের এই অংশটা যদি আমাদের বিটা হয়ে থাকে, তাহলে এই বিটাটাই হচ্ছে আমাদের ঘর্ষণ কোণ। আর এই বিটা যখন আমরা বের করবো, দেখো দুইটা এখানে লব্ধি বের করতে গেলে এবং লব্ধির কোণ বের করতে গেলে আমরা যে সূত্রটা জানি ভেক্টর থেকে, সেটা হলো যে tan থিটা সমান সমান, যেহেতু আমরা এখানে বিটা ইউজ করছি তাহলে থিটা না লিখে আমরা বিটা লিখবো, এবং কোণটা এই যার সাপেক্ষে সে নিচে হবে তাহলে এখানে হবে r এর আর উপরে হবে f। এই যে এখানে বিটা যেটা আছে মানে tan ইনভার্স আমাদের ঘর্ষণ বল বাই হচ্ছে নরমাল রিঅ্যাকশন, এই ইনভার্স আকারে এই অংশটাই হচ্ছে আমাদের ঘর্ষণ কোণ। তাহলে স্থিতি কোণ কোনটা? স্থিতি কোণ কোনটা যদি আমরা বলি, তাহলে স্থিতি কোণ আলোচনা করতে গেলে আর তার আগে আমি যে জিনিসটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে এই যে বস্তুটা নরমালি অবস্থায় স্থির ছিল, এই নরমালি অবস্থায় স্থির থাকার পর আস্তে আস্তে আমরা যখন অ্যাঙ্গেলটা বাড়াচ্ছি এবং একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, সর্বোচ্চ একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যায় এটা পড়া শুরু করতেছে, এই সর্বোচ্চ এই যে অ্যাঙ্গেলটা তৈরি করতেছে, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের এখানকার স্থিতি কোণ বা নিশ্চল কোণ, যে সর্বোচ্চ ওই সময় পর্যন্ত নিশ্চল থাকে। তো আমরা যদি ওইটা নিয়ে আলোচনা করি, তাহলে আমরা একটা জিনিস দেখি যে এখানে নরমালি ভাবে একটা অ্যাঙ্গেল আছে, সারফেস আছে, মনে করলাম যে এই অ্যাঙ্গেলে যাওয়ার পরই বস্তুটা পড়া শুরু করে, জাস্ট পড়া শুরু করে, এটা মাথায় রাখবা। তাহলে এটা যদি আমাদের থিটা হয়ে থাকে, বস্তু এটা হয়ে থাকলে mg নিচের দিকে এবং এটা দুইটা অংশে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে mg cos থিটা যেহেতু এটা আমাদের থিটা, এবং এটা হচ্ছে mg sin থিটা। এবং এইদিকে আমরা বল যেহেতু এটা এইদিকে পড়া শুরু করবে তাহলে একে বাধা দিচ্ছিল এটা হচ্ছে ওর ঘর্ষণ বল, এবং এইদিকে নরমাল রিঅ্যাকশন Rn। তো দেখো যে এইটাকে কে ধ্বংস করে দিবে? এ ধ্বংস করে দিবে, কারণ এটা এর প্রতিক্রিয়া বল। আচ্ছা, তাহলে এই ঘর্ষণ বলের মান কত? তাহলে এই ঘর্ষণ বলটা জাস্ট যেহেতু পড়া শুরু করছে তাহলে এই ঘর্ষণ বলের মান কত? এটা হচ্ছে আমাদের mg sin থিটা। এখন আমরা যদি এই স্থিতি ঘর্ষণ বা সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ যেটাকে আমরা সীমান্ত ঘর্ষণ বলতাম, এই সীমান্ত ঘর্ষণের মান বের করতে চাই, তাহলে তুমি খেয়াল করে দেখো এই মানটা কিন্তু হবে ঘর্ষণ গুণাঙ্ক। সেটা যদি সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হয়ে থাকে তাহলে এটাকে আমরা ঘর্ষণ গুণাঙ্ক স্ট্যাটিক s দ্বারা এবং ম্যাক্সিমাম mx লিখতে পারি। এটা বোঝার জন্য তোমরা ম্যাক্সিমাম না লিখলেও চলবে। তাহলে এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ ইনটু হচ্ছে এর নরমাল রিঅ্যাকশন, এর নরমাল রিঅ্যাকশন mg cos থিটা, mg cos থিটা ইকুয়াল টু হচ্ছে mg sin থিটা। এবং আমরা mg যদি বাদ দিয়ে দিই তাহলে দেখো sin থিটা বাই cos থিটা, এবং এই পাশে হচ্ছে মিউ s। এই sin থিটা বা cos থিটা যেটাকে আমরা tan থিটা বলতে পারি, মিউ s সমান সমান এই যে মিউ s সমান সমান tan থিটা, এই থিটাটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ বা নিশ্চল ঘর্ষণ। মানে এটা হচ্ছে ঘর্ষণের আমাদের সর্বোচ্চ অ্যাঙ্গেল যতক্ষণ পর্যন্ত ও স্থির থাকতে পারে, যার পরে ও গতিশীল হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা ক্লিয়ার হয়েছি ইনশাআল্লাহ যে এটা কোনটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বা নিশ্চল কোণ। এবার আমরা এই কয়েকটা স্পেশাল ঘটনা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম ঘটনাটা দেখো যে নরমাল একটা সারফেসের উপর একটা বক্স আছে যেটাকে আমরা F বলে টানতেছি। আবার এখানে আমরা F বলে টানতেছি কিন্তু এটা সারফেসের সঙ্গে সমান্তরালে না, একটা অ্যাঙ্গেল টানতেছি। কিংবা আমাদের যে সারফেসটা, সেই সারফেসটাই যদি একটা অ্যাঙ্গেলে থাকে এবং সেই সারফেসের সঙ্গে সমান্তরালে F বলে টানি, কিংবা সেই সারফেসের সঙ্গে কোনো একটা কোণে যদি আমরা টানি যে সারফেসটা অলরেডি কোনো একটা অ্যাঙ্গেলে আছে, তখন আমাদের মানগুলো কেমন হবে। তো দেখো প্রথম কেসটা যদি আমরা দেখি, দেখো আমি এদিকে বল প্রয়োগ করছি, তাহলে এর বিপরীত দিকে আমার ঘর্ষণ বল ক্রিয়া করবে। আচ্ছা, বিপরীত দিকে যদি আমার ঘর্ষণ বল ক্রিয়া করে তাহলে এখানে তুমি দেখো যে এটা গতিশীল করা অবস্থায় আমরা ধরে নিই এর গতীয় ঘর্ষণ Fk, এবং আমরা জানি যে এটা নরমাল অবস্থায় থাকলে এর ওজন নিচের দিকে ক্রিয়া করবে যেটা হচ্ছে mg, এবং এই এর প্রতিক্রিয়া বল যেটাকে আমরা নরমাল রিঅ্যাকশন হিসেবে ধরবো সেটার মান হবে এই mg সমান। তো আমাদের এই তলটার ক্ষেত্রে এর ঘর্ষণ গুণাঙ্ক, আমরা প্রত্যেকটার ক্ষেত্রেই মোটামুটি ঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ ধরে নিই, প্রত্যেকটার জন্যই মিউ কে বা মিউ এস যেটাই ধরো যে মিউ কে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা সেম ধরে নিছি। তো তুমি এইখানে আমাকে বলো যে এই বস্তুটা কখন গতিশীল হবে? যখন ঘর্ষণ বলের থেকে বড় হবে, এবং ঘর্ষণ বলের থেকে বড় যতটুকু হবে সেই বলে চলা শুরু করবে, কারণ ঘর্ষণ বলটা তো ওখানেই লস হয়ে যাচ্ছে এবং এটা গতীয় ঘর্ষণ এবং এটার মান কি কনস্ট্যান্ট। তাহলে দেখো আমার F বলে বস্তুটা চলবে কিন্তু ঘর্ষণ থাকার কারণে ওই অংশটা আমার বাদ যাবে, বাদ যায় যেটুকু থাকবে সেটুকুই হচ্ছে আমার রেজাল্টেন্ট MA। তার মানে এটা হচ্ছে আমাদের কার্যকর বল বা
যে বলটা আমার ত্বরণ সৃষ্টি করতেছে। এখন তুমি কি জানো না এখান থেকে, তুমি এখানে ঘর্ষণ বলের মান জানো না, তাহলে তুমি একটা কাজ করতে পারো যে F মাইনাস ঘর্ষণ বলের মান কত, ঘর্ষণ গুণাঙ্ক ইনটু হচ্ছে কি এই ওজনের কারণে যে আমি নরমাল রিঅ্যাকশনটা পাচ্ছি, তাহলে এখানে ঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ কে হয় এবং এম জি যদি হয়, এই আর এন এর মান ইকুয়াল টু লিখতে পারি আমরা এম এ। তো আমাকে যদি ত্বরণ বের করতে বলে, তাহলে আমরা যদি এ দ্বারা ভাগ করে দিয়ে দিই, তাহলে F মাইনাস মিউ কে এম জি বাই এম, এইভাবে আমরা ত্বরণ বের করতে পারবো। তোমরা ইসাক স্যারের বইয়ে দেখবা, মূল বইয়ে একটা মাঝখানে উদাহরণ আছে, উদাহরণটাতে এমন বলা আছে যে যদি আমি 500 নিউটন বলে একটা বস্তুকে টানি এবং ওই বস্তুটার ভর যদি হয় 7, বস্তু না বক্স বলা আছে, বক্সটার ভর যদি হয় 70 কেজি এবং আমাদের এখানে যদি ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া থাকে 0.50, এটা আমাদের ইসাক স্যারের মূল বইয়ের অঙ্ক, দেখো সেখানে বলা আছে যে কত ত্বরণ সৃষ্টি করবে। দেখো আমরা অঙ্কটা অনেক ইজিলি করতে পারি। আমরা কিন্তু এখান থেকে এ যদি বের করতে চাই, এ ইকুয়াল এফ মাইনাস ঘর্ষণ গুণাঙ্ক এম জি বাই হচ্ছে এম, তার মানে 500 মাইনাস 0.50 ইন্টু 70 ইন্টু 9.8 বাই হচ্ছে 70। আমরা যদি এই ক্যালকুলেশনটা করি তাহলে আমরা ডাইরেক্ট উত্তর পেয়ে যাব। এইখানে পরিবর্তন কতটুকু, এখানে খুব একটা পরিবর্তন নাই। দেখো যে আমার বল, কত বলে বস্তুটাকে আমি টানতেছি সামনে আগানোর জন্য। তুমি দেখো এর ওজন নরমালি ভাবে এখানে mg ক্রিয়া করতেছে। আচ্ছা, তো এইখানে প্রতিক্রিয়া বল কতটুকু কাজ করতেছে? প্রথমত এই বস্তুটা কার কারণে আগাচ্ছে, এটা সমান্তরালে ছিল ওই জন্য পুরো এফ এর কারণে আগাচ্ছে। এখানে কিন্তু পুরো এফ এর কারণে আগাচ্ছে না, কার কারণে আগাচ্ছে? আমরা যদি ভেক্টর চ্যাপ্টারে লন রোলার পড়ে থাকি তাহলে কিন্তু এই জিনিসটা জানবো যে কোন একটা অ্যাঙ্গেলে টানা হলে এই বস্তুটা হচ্ছে এই যে এফ কোস আলফায় আগায়। তার মানে বস্তুটা আগাচ্ছে কার কারণে, মানে কোন বলের কারণে আগিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে বলের আনুভূমিক উপাংশ এফ কোস আলফা। একে বাধা দিচ্ছে কে? ঘর্ষণ বল। একে বাধা দিচ্ছে আমাদের গতীয় ঘর্ষণ। তাহলে গতীয় ঘর্ষণটা আমরা মাইনাস করে দিব। তাহলে যে আনুভূমিক উপাংশের কারণে আগাচ্ছে তার সঙ্গে ঘর্ষণ যতটুকু বাধা দিচ্ছে এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে যে অংশটা পড়ে থাকবে সেই তার কারণেই আগাবে, সেটা হচ্ছে আমাদের লব্ধি বল এম এ। এখান থেকে আমরা ফাইনাল লব্ধি ত্বরণ বা রেজাল্টেন্ট যে ত্বরণটা আছে, যে ফাইনালি বস্তুটা কত ত্বরণে আগাবে সেটা বের করতে পারবো। এর প্রবলেম কোথায়? আমার এই ঘর্ষণ বলটা বের করার ক্ষেত্রে আমি এফ কোস আলফা বের করতে পারবো। আমি যখন এটা বের করব, তুমি আবার লং রোলের কথাটা চিন্তা করো। দেখো বস্তুটার ওজন যদি নিচের দিকে ক্রিয়া করে, এটাকে যদি আমরা আলফা কোণে টানি কোন একটা লং রোলারকে, তাহলে আমরা কি জানি যে ওজনটা কি হয়? কমে যায়। যে জন্য টানা লং রোলার ঠেলার থেকে টানা সহজ। তাহলে এর ওজন কতটুকু কমে যায়? এই যে এফ আমার আলফা কোণে টানতেছি, তাহলে সাইন আলফা এটা কার বিপরীত দিকে কাজ করে? ওজনের বিপরীত দিকে কাজ করে। তুমি একটা জিনিস প্রথমে যে উদাহরণটা দিলাম চকের ক্ষেত্রে, তুমি চিন্তা করো যে একটা চক তুমি যত দাবে ধরে টানবা চকটা তত ক্ষয় হয়ে যাবে। তুমি চকটাকে যদি নরমালি ভাবে টানো কিংবা চকটাকে যদি তুমি হালকা করে ধরে টানো, তাহলে কিন্তু অনেক বেশি কম ক্ষয় হবে। তার মানে যত বল প্রয়োগ কম হচ্ছে বা ওদের মধ্যে প্রতিক্রিয়া বলটা কম পাচ্ছ, ক্ষয় তত কম হচ্ছে, ঘর্ষণ তত কম হচ্ছে। তাহলে এইখানে এই এমজি কে কমায় দিচ্ছে এইটা। তার মানে ঘর্ষণ, আমি যদি বলের মান বের করতে চাই তাহলে এইখানে এই কেজে ঘর্ষণ বল সমান সমান হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক ইনটু আমার নরমাল রিঅ্যাকশন। তাহলে এইখানে যে নরমাল রিঅ্যাকশনটা, এই নরমাল রিঅ্যাকশনটা কত হবে? ওজন থেকে এটা মাইনাস হবে, কারণ এটার বিপরীত দিকে এটা। তাহলে আমি যদি এখানে mg থেকে মাইনাস f sin আলফা করি, তাহলে কিন্তু আমার ঘর্ষণ বলের মান বের হয়ে গেছে। এবং এই বলটা যদি আমরা এখানে ইউজ করি, তাহলে তুমি দেখো যে এইখান থেকে তুমি m এর মান বসিয়ে দিয়ে a এর মান বের করতে পারবা। তার মানে এখানে জটিল কোনো কিছু না, জাস্ট লং রোলারের টপিকটা তুমি এখানে অ্যাটাচ করে দাও যে বস্তুটা আগানোর সময় যেহেতু অ্যাঙ্গেলে টানতেছি, তাহলে এফ বলে আগাবে না, এফ কোস থিটা বা কোস আলফা আনুভূমিক উপাংশে আগাবে। তাহলে আমরা এখানে আনুভূমিক উপাংশ বসাই দিব, সেখান থেকে ঘর্ষণটাকে বাদ দিব। তাহলে ঘর্ষণ বলের মান যখন বের করব তখন ঘর্ষণ গুণাঙ্ক ইনটু কি বললাম আমরা, যে এখানে যে প্রতিক্রিয়া বলটা পাচ্ছি দুইটা তলের মাঝখানে, এখানে দুইটা তলের মাঝখানে প্রতিক্রিয়া বল কত পাচ্ছি আমরা? এই যে ওজন থেকে যেহেতু টানতেছি এটা মাইনাস হয়ে যাচ্ছে, যদি ঠেলতাম তাহলে কিন্তু এটা আমরা এখানে প্লাস করতাম। মনে হয় ক্লিয়ার হচ্ছে বিষয়গুলো? তাহলে তোমরা চলে আসো এখানে। যদি আমরা এই টপিকটা আলোচনা করি, 3 নাম্বার টপিকটা, এখানে যে ঘটনাটা ঘটছে যে এবার সারফেসটাই বাঁকা হয়ে আছে। তুমি এবার চিন্তা করো, নরমালি ভাবে এই বস্তুটার যদি ওজন হয় mg, তাহলে এই বরাবর mg cos থিটা কাজ করবে, যেহেতু এটা থিটা, এবং এই বরাবর কাজ করবে mg sin
থিটা। এবং এই বস্তুটাকে তুমি এদিকে বল প্রয়োগ করে যদি ওকে এইদিকে গতিশীল করো তাহলে গতির বিরুদ্ধে আরেকটা ঘর্ষণ বল তৈরি হবে, গতীয় ঘর্ষণ। এখন তুমি আমাকে বলো বস্তুটা কার কারণে আগাচ্ছে? নিশ্চয়ই এফ এর কারণে। তাকে বাধা দিচ্ছে কে? এই যে অ্যাঙ্গেল হয়ে থাকার কারণে, এই অ্যাঙ্গেলের কারণে ওজনের যে উপাংশটা ওকে বিপরীত দিকে কাজ করতেছে সেটা ওকে বাধা দিচ্ছে। তাহলে যেহেতু বাধা দিচ্ছে সেটা মাইনাস করে দিয়ে দাও, mg sin থিটা। আচ্ছা, এ বাধা দিচ্ছে, আর কে বাধা দিচ্ছে? সচরাচর যে বাধা দিয়ে আসে, কে বাধা দিয়ে আসে? আমাদের এখানকার ঘর্ষণ। তাহলে আমাদেরকে ঘর্ষণটাকে বাদ দিয়ে দিতে হবে। তার মানে আমি যে বলটা প্রয়োগ করতেছি সেখান থেকে ওই আনত হওয়ার কারণে নিচের দিকে যে টানতেছে সে বাদ যাবে, ঘর্ষণ বাদ যাবে, এই দুজন বাদ যায়, যেটা থাকবে সেই বলটাতেই আমার বস্তুটা আগাবে। তার মানে রেজাল্টেন্ট লব্ধি বল হচ্ছে আমার এবার ma। তো এই মানগুলো তো আমাদের দেওয়া থাকবে, আমরা এটা জানি। আমাদের কোনটা লাগবে? ঘর্ষণ বল লাগবে। তো ঘর্ষণ বল যখন তুমি বের করবা তাহলে এখানে এফ কে ঘর্ষণ বল বের করতে গেলে তোমাকে ঘর্ষণ গুণাঙ্ক নিতে হবে, এবং ঘর্ষণ গুণাঙ্কের সঙ্গে কি করতে হবে? এই যে দুইটা তলের মধ্যে প্রতিক্রিয়া। আচ্ছা দেখো, এইখানে এই যে তলটা আছে, এই mg কিন্তু এখন আর নাই। আমরা ভেক্টরে জানি যে যখন দুটো উপাংশে ভাগ করে দিয়ে দেই তখন ওই মূল লব্ধিটাকে আমাদেরকে বাদ দিয়ে দিতে হয়। তার মানে এইখানে কিন্তু এইটা আর নাই। তাহলে এখানে কে কে আছে? mg sin থিটা এবং mg cos থিটা, এবং mg sin থিটার হিসাব কিন্তু হয়ে গেছে। তাহলে এইখানে কার্যকর কে আছে? শুধুমাত্র mg cos থিটা। তাহলে আমরা এখানে এই যে নরমাল রিঅ্যাকশন বা প্রতিক্রিয়া বলটা হিসাবে কাকে পাবো? আমরা এখানে পাবো mg cos থিটাকে। তার মানে এখানে শুধুমাত্র mg cos থিটা কাজ করবে। তার মানে mg cos থিটার সঙ্গে যদি আমরা ঘর্ষণ গুণাঙ্ক গুণ করে দিয়ে দিই তাহলে আমরা ঘর্ষণ বল পাওয়া যাব। তাহলে যত বল প্রয়োগ করছিলাম আর ওজনের যে উপাংশটা তাকে নিচে নামাচ্ছে আনত হওয়ার কারণে, এবং ঘর্ষণ বলের মান যদি আমরা বসায় দিয়ে দিই তাহলে এখান থেকে আমরা ত্বরণটা বের করতে পারবো। তো তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে ইজিলি এটা বুঝতে পারবা, কঠিন কিচ্ছু নাই। এখানে দেখো সেম কথাবার্তা, ওজন নিচের দিকে দুইটা অংশে ভাগ হয়ে যাবে, এটা থিটা, তাহলে এটা হবে mg cos থিটা। এই বরাবর কে কাজ করবে? mg sin থিটা। এবং এই দিকে যদি আগায় যায় তাহলে তার বিপরীতে কে কাজ করবে? ঘর্ষণ বল Fk। তার মানে একদম এটার মতোই, কিন্তু পার্থক্যটা কোন জায়গায়? এইখানে আমরা F এর পার্থক্য দেখো। এইখানে Fটাকে আমরা সমান্তরালে, তলের সমান্তরালে মানে সোজা যেদিকে যাচ্ছে সেদিকে সোজা টানতেছিলাম, কিন্তু এবার যেদিকে আগাচ্ছে সেদিকে কিন্তু টানতেছি না, তার সঙ্গে আলফা কোণে আমরা টানতেছি। আবার এই যে 2 নম্বরের মতো টপিকটা হয়ে গেল, লন্ডনের টপিকটা। তাহলে আমরা এই আগাচ্ছে কার কারণে? এটা যদি আলফা হয় তাহলে F cos আলফার কারণে আগাচ্ছে, এবং এর ওজন কিছুটা কমে যাচ্ছে। কতটুকু? F sin আলফা কমে যাচ্ছে। তো তুমি বলো কার কারণে আগাচ্ছে? F cos আলফার কারণে আগাচ্ছে। তাহলে F cos আলফা এই বলেও আগাচ্ছে, বাট বাধা দিচ্ছে একে। কে বাধা দিচ্ছে? সেটা হচ্ছে এই যে আনত হওয়ার কারণে mg sin থিটা বাধা দিচ্ছে। আর কে বাধা দিচ্ছে? ঘর্ষণ বাধা দিচ্ছে। তাহলে আমরা মাইনাস করব ঘর্ষণ। তাহলে এই দুইজন বাধা দেওয়ার পর যেটা থাকবে সেই লব্ধিতেও আগাবে, সেটা হচ্ছে আমাদের ma। এখন প্রশ্ন দাঁড়ায় যে আমার ঘর্ষণ বলের মান এখানে কত? তাহলে ঘর্ষণ বলের মান যদি বের করতে চাই তাহলে ঘর্ষণ গুণাঙ্ক ইনটু হচ্ছে আমাদের কি, যে এই যে তলটা কাজ করতেছে এই তলের লব্ধি, বা আমরা যে কথাটা বারবার বলে আসতেছি যে নরমাল রিঅ্যাকশন প্রতিক্রিয়া বল। তাহলে দেখো এই mg আবার ফিনিশ, কারণ দুটো উপাংশে ভাগ হয়ে গেছে, এই উপাংশের কাজ শেষ, শুধু এখানে এই উপাংশ কাজ করতেছে। তাহলে এখানে কি কাজ করতেছে? mg cos থিটা। কিন্তু এই mg cos থিটা কি পুরোটা কাজ করতেছে? ওই যে লন্ডনের টপিক, যেহেতু আমি অ্যাঙ্গেলে টানতেছি তাহলে এর ওজন কিছু হ্রাস পাচ্ছে বা এটাকে হালকা করে ধরতেছে। কতটুকু? F sin আলফা। তাহলে mg cos থিটা থেকে যদি আমরা f sin আলফা বাদ দিয়ে দিই তাহলে যেটুকু পড়ে থাকবে সেটাই হচ্ছে আমাদের ঘর্ষণ গুণাঙ্কের সঙ্গে গুণ করে ঘর্ষণ বল। আর আমরা এই ঘর্ষণ বলের মান এখানে ইউজ করলে এইভাবে আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো। তো এরপরে একটা স্পেশাল অ্যাডভান্স লেভেলের ম্যাথ আমি সলভ করে দিচ্ছি, বা টপিক আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। যারা এই টপিকগুলো অবশ্য ভালোভাবে তারা ওটা পারবা, আর যাদের কাছে এই জিনিসগুলো ঝামেলা মনে হচ্ছে তোমরা দরকার হলে পুরো জিনিসটা আবার রিভিশন দাও, রিভিশন দিয়ে বাকি অংশটুকু দেখো। এবার আমরা একটা স্পেশাল টপিক সলভ করব। টপিকটা এরকম যে দুইটা বস্তু মাঝখানে দুইটা আনত তল দিয়ে মাঝখানে সুতা দিয়ে এদেরকে বাঁধা দেওয়া আছে। যদি এই বস্তুটা নিচের দিকে পড়ে তাহলে এ তো টানে একে উপরে তুলবে, তো এ যদি নিচের দিকে পড়ে এই ডাটাগুলোর সব আমাদের দেওয়া আছে, তাহলে আমাদের এখানে ত্বরণের মানটা কত। আচ্ছা, তাহলে আমরা আগের টপিকগুলো থেকে যে ধারণা পাইছি সেখান থেকে এই জিনিসটা ক্লিয়ার করি। তাহলে এটা আনত তল খেলে এখানে এর ওজনটা দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে। একটা এইদিকে হবে আমাদের mg cos বিটা, এটা দ্বিতীয় বস্তু হওয়ার কারণে m2,
আর এই বরাবর হবে m2g sin বিটা। আর একে বাধা দিবে ঘর্ষণ বল, ধরে নিই এটা আমরা ফ্রিকশন বল, F কে যেহেতু এটা দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে ওই জন্য F কে 2 লিখলাম। আর একে এই তলটার ক্ষেত্রে প্রতিক্রিয়া বলটা আমরা ধরে নিলাম যে নরমাল রিঅ্যাকশনটা এখানে হচ্ছে 2 দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে। তো দেখো এই বস্তুটা কার কারণে পড়বে, এই যে এই অংশটার কারণে, তাহলে আমরা লিখব m2g sin বিটা। একে কে বাধা দিবে, ঘর্ষণ বল বাধা দিবে। তাহলে ঘর্ষণ বল Fk2 দ্বিতীয় অংশের ঘর্ষণ বল কত, ঘর্ষণ গুণাঙ্ক 2 নম্বর অংশের ইনটু হচ্ছে এই যে নরমাল রিঅ্যাকশন সেটা কত m2g sin বিটা। তাহলে আমরা এই অংশটা বিয়োগ করে দিব, একবারে ঘর্ষণ বলটা আমি একবারে বিয়োগ করে দিয়ে দিচ্ছি। তাহলে m2g sin বিটা। তুমি দেখো এই বস্তুটা যখন একে পড়বে, একে কিন্তু সুতা দিয়ে আরেকটা বস্তুকে টানে ধরে আছে, তার মানে এ পড়তে গেলে একে টানে উপরে তুলতে হবে, তার মানে এখানে একটা টান বলও কাজ করবে। তাহলে এই টান বলটা এর বিপরীত দিকে, ওই জন্য -t করব। ইকুয়াল টু হচ্ছে কি, ইকুয়াল হচ্ছে আমাদের এই বস্তুটা যে পড়তেছে তার লব্ধি। তাহলে এটা হচ্ছে m2a লব্ধি বল বা তার ত্বরণ বলের কারণে। এখন এই পাশ থেকে যদি আমরা এই পাশে চলে আসি, তুমি দেখো এটা আলফা কোণে থাকার কারণে এই বরাবর mg, এবং এটা প্রথম বস্তুর জন্য m1g cos আলফা, এবং এই বরাবর হচ্ছে m1g sin আলফা। এবার দেখো এই বস্তুটা এর নিচে পড়লে একে টানে উপরে তুলবে, তাহলে ওই একই টান বলটাই অনুভব করবে এখানে, তাহলে এটা হচ্ছে t। তাহলে এই বস্তুটা উপরে উঠবে কার কারণে, t এর কারণে। একে বাধা দিবে কে, ঘর্ষণ। তাহলে এখানকার ঘর্ষণটা ধরে নি 1 নম্বর বস্তুর জন্য 1, তাহলে এর মান কত হবে, ঘর্ষণ গুণাঙ্ক 1 নম্বর অংশের জন্য, এবং এইখানে এই যে প্রতিক্রিয়া বলটা কাজ করতেছে সেটা হচ্ছে m1g cos আলফা। তাহলে আমরা ঘর্ষণ বলের মানটা এখানে বিয়োগ করে দিই, কারণ ঘর্ষণ বলকে বাধা করবে। তাহলে আমরা এখানে লিখতে পারি μ1 m1g cos আলফা, এবং সাথে এর বিপরীতে কাজ করতেছে কে, এই যে আনত তলের কারণে ওজনের এই উপাংশটা m1g sin আলফা ইকুয়াল টু হচ্ছে এর লব্ধি ত্বরণ যেটা হচ্ছে a, এবং এর ভর m1। তুমি দেখো যদি এই দুটো ইকুয়েশনকে আমরা যোগ করে দিয়ে দিই, তাহলে কিন্তু এই 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশনকে যোগ করলে আমাদের এখান থেকে টি চলে যাবে, এবং এখান থেকে আমরা এই বাকি ডাটাগুলো বসায় দিয়ে কিন্তু এখান থেকে আমরা ফাইনাল ত্বরণের মান বের করতে পারবো। আশা করি তোমাদের টপিকগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে আসছে। আর এই বিষয়ে আমি শুধু তোমাদেরকে এই ভিডিওটাতে কনসেপ্ট ক্লিয়ার করে দিছি, কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো আমি তোমাদেরকে সলভ করে দিয়ে দিব। তো এই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলোর সলভটা পাওয়ার জন্য তোমরা ইউটিউব চ্যানেলে অ্যাটাচড হও। ইউটিউব চ্যানেলের নাম হলো লার্ন উইথ তানজিমুল। লার্ন উইথ তানজিমুল আমি তোমাদের এই ডিসক্রিপশনে বা এই নিচে লোয়ার থার্ডে যে নামটা দিচ্ছি তোমরা এটা খেয়াল করো, এটা খেয়াল করে এটার সাহায্যে তোমরা ইউটিউবে সার্চ দিয়ে সেখানে এড হও। ম্যাথগুলা এই ঘর্ষণ রিলেটেড বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা ম্যাথগুলা আমি ওখানে সলভ করে দিব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।